আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম একটি নির্জন প্রহর চাই। লিখেছেন মৌসুমী আক্তার। পর্ব সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বাসর ঘরে নিজের বরের রূপে অ্যাকাউন্টিংয়ের প্রফেসর রোশান সিদ্দিকীকে দেখে ভড়কে গেলাম আমি। না মানে এটাই কি হওয়ার ছিল? জীবনে কি এমন পাপ করেছিলাম যে এই হিংস্র দানবটার সাথে বিয়ে হলো আমার? তাও আবার আমারই টিচার। ছি, ভাবতেই শরীর রিরি করে উঠছে। সারা জীবন স্কুল কলেজে যারা প্রাইভেট টিচারদের সাথে রিলেশন করে তাদের নিয়ে কটূক্তি করে এসেছি, আর আজ আমার সাথেই তাই ঘটলো। ছি, ভাবা যায় যে ওনার সাথে আমার কোনো দিন রোমান্স টোমান্স কিচ্ছু হবে? অ্যাটলিস্ট একটা চুমু সেটাও আশা করা যায় না। কলেজের সব থেকে রাগী, গম্ভীর, থমথমে হিংস্র স্যার উনি। তবে খুব হ্যান্ডসাম, গায়ের রং কিছুটা চাপা। কালো নন, তবে দেখতে ভয়ানক রকমের সুন্দর। ওনার মুখের আদল। কলেজের প্রায় কলেজের প্রায় মেয়েরাই ওনার প্রতি ফিদা। ওনার মুভ আর অ্যাটিটিউডে নাকি মেয়েদের হার্টবিট বেড়ে যায়। উনি যখন ক্লাসে প্রবেশ করেন খুব গম্ভীর আর থমথমে মুডে প্রবেশ করেন। প্রয়োজনের বেশি কথাও বলেন না। রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস উনি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রং বদলে গিয়েছে উনি কলেজে আসার পর থেকে। ডিপার্টমেন্টের হেড উনি। আগে টেস্ট বা ইনকোর্স পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে দিলেও হতো, কিন্তু এখন সে সুযোগ আর নেই। ইনকোর্স পরীক্ষা না দিলে উনি ফেল করিয়ে দিচ্ছেন। এক প্রকার আতঙ্কের নাম রোশান সিদ্দিকী। আমার কুক্ষণে ওনার সাথে পরিচয় হয়েছিল, সেদিন থেকে উনি মানেই আমার কাছে এক আতঙ্কের নাম। তাও ভয়ানক আতঙ্ক। ওনার সাথে আমার কলেজের খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। সেখান থেকেই ঘটনার শুরু। আর উনি আমাকে আর চোখে দেখেন। 2 মাস আগের ঘটনা। রোশান স্যার কিছু ম্যাথ করতে দিয়েছিলেন। আমি ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম আর লাস্ট বেঞ্চে বসে ব্যাগের ভেতর ফোন রেখে দেখে দেখে খাতায় তুলছিলাম। ক্লাসে উপস্থিত 150 জনের মাঝে ওনার চোখ আমার দিকেই পড়েছিল। রোশান স্যারের পরনে ছিল ফর্মাল পোশাক। ব্ল্যাকবোর্ড এর সামনে থেকে সোজা ওনার দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করেছিলেন। দৃষ্টি স্থির রেখে এগিয়ে এসেছিলেন আমার দিকে। উনি কাছে আসাতেই আমি তড়িঘড়ি করে ব্যাগের ভিতর ফোন রেখে খাতায় লেখায় মনোযোগ স্থির করলাম। স্যার আমার সামনে এসে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মোডে বলেছিলেন, ফোন দাও তোমার। কথাটা শুনেই হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। স্যার বুঝে গিয়েছেন আমার কাছে ফোন আছে। আমি ভয় ভয় চোখে স্যারের দিকে তাকালাম। স্যার এবার বললেন, স্ট্যান্ড আপ। স্যারের দিকে তাকিয়েই ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। স্যার তখনও গম্ভীর মুখেই তাকিয়ে আছেন। আর এমনভাবে তাকিয়ে আছেন, কথা না বলে বোঝাচ্ছেন যে ফোন দাও তোমার। উনি স্টিল তাকিয়েই আছেন আমার দিকে। ফোন দিলে তো ধরা খেয়ে যাব। ফোন ব্যাগ থেকে উঠিয়ে টিপাটিপি করে গ্যালারি থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যার আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ডেস্কের সামনে চলে গেলেন। স্যার যেতে যেতে ফোন আবার লক হয়ে গিয়েছিল। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে গেলে আমি স্যারের কাছে গেলাম ফোন আনতে। স্যার আমাকে বললেন, পিনটা বলো। খুব অস্বস্তিতে পড়ে গেলাম। তাছাড়া যে পিন দেওয়া স্যারকে কিভাবে বলি? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। স্যার ভুরু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। এর মানে পিনটা কি? আমি মিহি কণ্ঠে বললাম, স্যার আমার কাছে দিন, খুলে দিচ্ছি। তুমি মুখে বলো, আমি খুলে নিচ্ছি। KUTTARBASS, কুত্তার বাচ্চা। স্যার মুহূর্তের মাঝে অবাকের চরম পর্যায়ে গিয়ে উচ্চারণ করলেন, হোয়াট? সরি স্যার, এটা আপনাকে বলিনি। আমার ফোনের পাসওয়ার্ড। আই নো তুমি আমাকে বলোনি, বাট এটা কোনো সুস্থ মানুষের ফোনের পাসওয়ার্ড। ছোট বোন যেন গেস করতে না পারে, তাই এই পাসওয়ার্ডের উপায় স্যার। স্যার আমার দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে ফোনের পিন খুললেন। তখনই আমার আরেক টেনশন ছিল, কারণ ফোনের ওয়ালপেপারে স্যারের ছবি দেওয়া। এটা গতকালই বন্ধুরা ডেয়ার দিয়েছিল, 48 ঘন্টা রাখতে হবে। স্যার ফোনের ওয়ালপেপারে দেখে আর চোখে তাকালেন আমার দিকে। লজ্জায় আমার কি অবস্থা হয়ে যাচ্ছে তা আমি ছাড়া আর কেউ জানে না। এইদিকে ফোনের নেটও অন করা ছিল। বন্ধুদের নিয়ে করা আড্ডা প্যানেলে কত অসভ্য কথা বলাবলি করেছি। এইখানে রোশান স্যারকে নিয়েও অনেক কথা হয়েছে। ঠিক তখনই আড্ডা প্যানেলে মেসেজ এসেছে। সোয়া মেসেজ দিয়েছে, সারার সাথে কি স্যার প্রেম করছে ক্লাসরুমে দাঁড়িয়ে? তন্ময় মেসেজ করেছে, এমনি সারা স্যারকে দেখে ফিট হয়, আজ কাছাকাছি দাঁড়িয়ে শুভদৃষ্টি বোধ হয় হয়েই যাচ্ছে।
দীপ মেসেজ করেছে, এমনিতেই সারা বলে রোশন স্যার মানেই হট, আর এই হট টমেটো সস এখন সারার সাথে একান্তে সময় কাটাচ্ছে বানিতে সারা। স্যার প্যানেলে প্রবেশ করলেন। যাবতীয় মেসেজ দেখে স্যারের রাগ আকাশে উঠেছে। উপরেই আমার করা মেসেজ আছে, রোশান হলো হট টমেটো সস। ওয়াও, কি লুকিং, কি জোশ! উনি শুধু আমার। একবার কলেজ থেকে বের হই, স্যারের সাথে ফেক আইডি দিয়ে প্রেম করব। দেন বলবো, স্যার অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার জীবনে বোধহয় এমন অভিজ্ঞতা আগে হয়নি। এর আগে কোনো স্টুডেন্টের থেকে এমন কিছু হয়তো পাইনি। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ফোনের ডিসপ্লেতে কার ছবি? জি স্যার, আপনার। স্যার ভ্রু কুঁচকালেন আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন, বাট হোয়াই? স্যার, ফ্রেন্ডরা ডেয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি ফোনের ডিমপ্লেতে দিয়ে স্ক্রিনশট দেওয়ার জন্য। স্যাররা কি গেম খেলার পার্সন? না স্যার, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। অন্যায় কয়েক ধাপে করেছ। তুমি এক ফোনে পিকচার তুলে এনে নকল করে ধরা খেয়েছ। দুই, টিচারদের নিয়ে বন্ধুদের সাথে কটূক্তি করেছ। আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়েছ কেন? কলেজে কি এসব করতে আসো? আর আড্ডা প্যানেলে তোমরা যা বলা বলি করো আর যেসব ভিডিও আদান প্রদান করো, টিচারদের নিয়ে মিমস তৈরি করো, তোমাদের কলেজ থেকে বহিষ্কার করা উচিত। স্যার, আর আর এমন হবে না। এসো, অধ্যক্ষ স্যারের রুমে এসো। রোশন স্যার অধ্যক্ষ স্যারকে কি বলেছেন জানি না, অধ্যক্ষ স্যার বাড়িতে ফোন করে নালিশ দিলেন, সাথে আমাকে ওয়ার্নিংও দিয়ে দিলেন। রোশন রোশন স্যার থমথমে মোডে আমাকে বললেন, তুমি আমার নজরে থাকবে এখন থেকে। আমার নাম সারা নাম, মা বাবার ছোট মেয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, বিবিএ অনার্স। আমার ফ্যামিলি আর 5টা ফ্যামিলির মতো নয়। আমার দাদু পুরনো রীতি আজও ধরে রেখেছেন, আর এ ব্যাপারে সে ভীষণ স্ট্রং। আগের দিনের মতো বিয়ের আগে ছেলে মেয়ে দেখাশোনা তিনি পছন্দ করেন না। তাছাড়া আমার বাবার প্রতি আমার অগাধ আস্থা আছে। বাবা এসে আমাকে বললেন, ছেলে দেখতে শুনতে খুব ভালো মা, আমার পছন্দ হয়েছে। বাবার পছন্দ মানে আমার পছন্দ। তাছাড়া বিয়ের 2 দিন আগে কথাবার্তা হয়ে হুট করেই বিয়ে, তাই আর দেখারও সুযোগ হয়নি। আজ থেকে যে জাহান্নামে পরিণত হতে চলেছে তার বুঝতে বাকি নেই আমার। উনি ঘরে প্রবেশ করে দরজা সিটকিনি লাগিয়ে দিলেন। তাতে খট করে শব্দ হয়ে উঠল। সেই শব্দে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। ঘরে প্রবেশ করে আমার দিকে আর চোখে একবার তাকালেন আর বললেন, আপনি শাড়িটা চেঞ্জ করে নিন। ওয়াশরুমে গিয়ে আমি বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে, বিকজ এইভাবে অজানা একটা মানুষের সাথে বিয়ে হয়েছে আপনার। হঠাৎ করে খারাপ লাগা বা অস্বস্তি ফিল হওয়াটাই স্বাভাবিক। কি করব, আমার দাদুও আপনার দাদুর মতোই সেই সেকেলের নিয়ম ধরে রেখেছেন। বাট আমি জিজ্ঞেস করেছিলাম, যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কি এইভাবে আমাকে মেনে নিতে পারবে? আপনার আপু জানিয়েছেন যে আপনার কোনো আপত্তি নেই। যাই হোক, আমার দ্বারা আপনার কোনো অস্বস্তি ফিল হয় এমন কিছুই পাবেন না। ইয়া মাবুদ, উনি তো আমার মুখ না দেখেই সুন্দর করে কথা বলছেন। মুখ দেখার পর কি বলবেন আল্লাহ ভালো জানেন। কতক্ষণই বা মুখ ঢেকে রাখতে পারবো? স্যারারে তুই ফেঁসে গেছিস, এ জন্মের মতো ফেঁসে গেছিস। রোশন স্যার যতক্ষণ না মুখ দেখেন ততক্ষণই শান্তি তোর। এরই মাঝে পাশের রুম থেকে মা গো মরলাম বলে কেউ চিৎকার দিয়ে উঠল। কণ্ঠটা একটা মেয়ের। আমার কানে ভেসে আসছে পুরুষালী কণ্ঠ। দাঁত কিরমির করে বলছে, বান্দির বাচ্চা, আজ তোকে মেরেই ফেলবো। বেশি সাহস বেড়েছে তাই না তোর? আমার সব কিছুতেই তোর বাড়াবাড়ি বলেই কারো গায়ে আঘাত করছে, আর সেই আঘাতের চিৎকার করে উঠছে মেয়েটি। রোশন স্যার দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও বিছানা থেকে দরজায় এসে উকি দিয়ে দেখলাম বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির নাম তরি। শুনেছি আমার যা হয় রোশন স্যারের ছোট ভাই এর বউ। ওনার ছোট ভাই নাকি আগে বিয়ে করেছিলেন, যদিও ছোট ভাইকে আমি এখনো দেখিনি। এরই মাঝে রোশন স্যার এর ছোট ভাই বেরিয়ে এলেন রুম থেকে। ওনার ছোট ভাইকে দেখে আমার মাথায় যেন বজ্রপাত হলো। ও নো, এটা তো ওশান। দ্যাটস মিন্স ওশান ম্যারেড। নিজের দেবরের স্থানে ওশানকে দেখে যতটা আশ্চর্য হয়েছি, ততটা আশ্চর্য আমি নিজের বরের স্থানে রোশন স্যারকে দেখেও হইনি। জীবন সিনেমার থেকেও ভয়াবহ, কঠিন, মর্মান্তিক, নাটকীয়। একটা ভালো মানুষের আড়ালে এতটা কুৎসিত রূপও থাকতে পারে বুঝি? অতি চেনা মানুষের কুৎসিত রূপ সামনে আসার থেকে বোধ হয় না আসাটাই বেটার। তাহলে মিথ্যা করে হলেও ভালো থাকা তো যায়।
সমস্ত শরীর আমার অসর অবশ হয়ে আসছে, বুকের মাঝে ধুরুম ধুরুম করছে। কখনো কি ভেবেছিলাম ওশানকে কখনো বিবাহিত রূপে বাচ্চা সহ দেখব? সমস্ত শরীর আমার কেমন অস্থির হয়ে উঠেছে। ইচ্ছা করছে এখনই গিয়ে ওশানের কলার চেপে ধরে পায়ের স্যান্ডেল খুলে মন ভরে জুতা পিটা করি। পৃথিবীর কোনো শাস্তি কম নয় ওশানের জন্য। আমি ভাবনার গভীর অতলে হারিয়ে গিয়েছি। এরই মাঝে রোশন স্যার গম্ভীর আর রাগী কণ্ঠে ওনার আম্মাকে ডাকলেন। আম্মা! রোশন স্যারের ডাকটা এতটাই ভয়াবহ ছিল যে রোশন সিদ্দিকী ভিলার প্রতিটা ইট পাথরও যেন কেঁপে উঠল। আতিয়া পারভিন ছেলের হুঙ্কারে ছুটে এসে ভয় ভয় মুখে এসে বললেন, কি হয়েছে বাবা, তুমি ঘর ছেড়ে বাইরে কেন? রোশন স্যার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা, তোমার ছেলেকে লাস্টবারের মতো একটা কথা ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ারলি জানিয়ে দাও, ওকে তোরির সঙ্গেই ঘর সংসার করতে হবে। তা না হলে যেন ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর না হলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তোরির সাথে কোনো অন্যায় আমি মেনে নিব না, আর এটা আমার ফাইনাল কথা। ওশানকে দেখে, ওশানের আম্মাকে দেখে মনে হচ্ছে রোশান স্যারকে সবাই ভয় পায়। কেউ চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। ওশান মাথা নিচু করে তাকিয়ে বলল, ভাইয়া জোর করে আর কত ওই মেয়েটার সাথে আমাকে থাকতে বাধ্য করবে? ও একটা আনকালচার, অশিক্ষিত, ওর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করে না। রোশন স্যার থমথমে মোটেই বললেন, আর কত মানে? যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ। বিয়েকে কি ছেলে খেলা পেয়েছো তুমি? আর তোমার ওয়াইফ অশিক্ষিত কেন? আনসার মি। তোমার কি স্বামী হিসেবে দায়িত্ব ছিল না তোমার ওয়াইফকে শিক্ষিত করা? কেউ শিখতে না চাইলে আমি কিভাবে শেখাবো? ওই অশিক্ষিতর সাথে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব নয়। তোরই কেন লেখাপড়া শিখতে চায়নি? গড নোস। বাট তুমি কি নিজেকে শিক্ষিত দাবি করো? মিনিমাম কোনো শিক্ষা আছে তোমার? নেক্সট যদি আমার সামনে কখনো পড়ে তুমি তরির সাথে কোনোরূপ বাজে ব্যবহার করেছো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তরির হয়ে আমি দেব। ভাইয়া, আজ কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমি সারাদিন কোথায় ছিলাম, কেন তোমার বিয়েতে উপস্থিত হতে পারিনি সেটা নিয়ে যারা করছিল। আমি তো বলেইছিলাম এক বন্ধুর মা মারা গিয়েছে। তোমার ওয়াইফ হিসাবে সে রাইট ওর আছে। আর যদি একটা সাউন্ড শুনি, আমি এ বাড়ির মানুষ সহ সব কিছুতে আগুন জ্বালিয়ে দেব। আমি ক্লান্ত, ঘুমোবো। আতিয়া পারভিন ওশানকে ফিসফিস করে বলছে, আজ না কতবার নিষেধ করেছি বাড়িতে যেন টু শব্দ না হয়। আজ তোমার ভাইয়ার বিয়ের দিন, অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি, দিনটা নষ্ট না করলে হচ্ছিল না। আম্মা, যা বলার তরিকে বলো। আতিয়া পারভিন তরির কাছে গিয়ে দাঁত কিরমির করে বলল, আর তুমিও আছো তরি, সব কিছুতেই বাড়াবাড়ি না করলে হয় না। রোশন স্যার ওনার আম্মার দিকে তাক করে বললেন, আম্মা তরিকে কিছু বলবে না। এতক্ষণ তাদের পারিবারিক নাটক দেখে মনে পড়ল রোশন স্যারের যে মোড, নিজের ভাইয়ের সাথে নাটক করলে তো আমার সাথে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি করবেন। আল্লাহ, এই বেটা বুইরা খাটাস তো কলেজের থেকে 3 গুণ তেজি নিজের বাড়িতে। সারা, তোকে ভেঙে পড়লে হবে না, তোকে বাংলা সিনেমার মিনমিন করা নায়িকাদের মতো অভিনয় করলে হবে না। এই তেজি মানুষকে তুই ভয় পেলে আরও পেয়ে বসবে। সে যদি বুনো উল হয়, তোকে বাগাতে তুল হতে হবে। মনে মনে কি কি বলবো, কিভাবে ওনার সাথে তর্ক করব, কিভাবে ঝগড়া করব, সব কিছু প্র্যাকটিস করে নিলাম। শুধু আমাকে একবার কিছু বলুক, আমিও শুনিয়ে দেব। আগেকার যুগের শিক্ষকরা ছিলেন পিতার বয়সী, আর এখনের শিক্ষকরা লুচু নাম্বার 1। যুগ আপডেট হয়ে তারা হয়ে গিয়েছে বরের মতো। ওশান স্যার দরজার কাছে এগিয়ে আসতেই আমি হুড়মুড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে যেতে পায়ের নিচে শাড়ি পরে হুমড়ি খেয়ে পড়লাম। মানে কি এসব, কি হচ্ছে আমার সাথে? বাসর ঘরে নিজের বরের সামনে কোনোদিন কোনো মেয়ে আছাড় খেয়েছে? না, খায়নি তো, তাই না? এই অসাধ্য সাধন করে আছাড়টা আমাকেই খেতে হলো। দুনিয়ার যত সব উদ্ভট কাজ আমার দ্বারাই সম্ভব। রোশন স্যার দ্রুত এগিয়ে এসে বললেন, এ কি পড়লেন কিভাবে? ইস, কি সর্বনাশ, লাগেনি তো কোথাও? আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি, একদমই উঠছি না। জাস্ট ইমাজিন আপনি বাসর ঘরে বরের সামনে আছাড় খেয়েছেন, দেখবেন এর থেকে বাজে লজ্জাজনক অবস্থা আর নেই। রোশন স্যার আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন। আমি মুখে হাত দিয়ে উঠলাম। মুখ ঢেকে রেখেছি, কিভাবে ওনাকে ফেস করব বুঝতে পারছি না। রোশন স্যার আমার মুখে হাত দেওয়া দেখে বললেন, দেখি নাকে ব্যথা পেয়েছেন? বলেই আমার মুখ থেকে হাতটা সরালেন। আমি যে ওনাকে আগেই দেখে ফেলেছি এটা বুঝতে দেওয়া যাবে না। ওনাকে দেখে আকাশ থেকে পড়েছি, বিশাল অবাক হয়েছি এমন একটা ভাব করতে হবে। আমার মুখ থেকে হাতটা সরানোর সময় আমি একদম চোখ মুখ খিচে বন্ধ করে রইলাম।
আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করলাম। উনি ভয়ানক মুডে তাকিয়ে আছেন আমার মুখের দিকে। মনে হচ্ছে ওনার জীবনের অপছন্দনীয় কাউকে দেখছেন। এবার আমিও পুরো পুরো খুলে তাকালাম। একই সাথে দুজনের উচ্চারণ করলাম। উনি বললেন তুমি, আর আমি বললাম আপনি। এবার রোশান স্যার সাথে সাথে হাত কপালে চালিয়ে দিয়ে বললেন, ওহ শিট, শেষ পর্যন্ত কিনা তোমার মতো একটা অসভ্য মেয়ে জুটলো আমার কপালে। শেষ পর্যন্ত কিনা আমার কপালে আপনার মতো একটা গম্ভীর বুইড়া জুটলো। কি এমন পাপ করেছিলাম জীবনে যে আপনার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হলো? উনি তীব্র বিরক্তি নিয়ে বললেন, আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন? আর পাপ তুমি করবে কেন? পাপ আমি করেছিলাম নিশ্চিত না হলে আমার কপালে এমন অসভ্য বেয়াদব মেয়ে জোটে? দেখুন, এটা আপনার ক্লাসরুম না যে এখানে ভদ্রতা শেখাবেন। তাই ভুলেও আমাকে অসভ্য টসভ্য বলবেন না, এটা আমি একদম সহ্য করব না। ক্লাসরুমে তো পেছনের বেঞ্চে বসে এমনভাবে থাকো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না, আর এখানে বেয়াদবের মতো তর্ক করছো। আমাকে সেই সব মেয়ে ভাবলে ভুল করবেন। আমি চুপচাপ মানুষের কথা হজম করা মেয়ে না। আর আমাকে বেয়াদব বলছেন কেন আপনি? আপনার জন্য অধ্যক্ষ স্যার আমার বাড়ি নালিশ দিয়েছিল, সেসব আমি ভুলিনি। আমার কলিংরা যদি জানে সেই সমালোচিত মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তারা কি ভাববে? আমার ইজ্জত মান সম্মান সব শেষ। আর আমার ফ্রেন্ডরা যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে কি আমার মান সম্মান থাকবে? এত মান সম্মানের ভয় বিয়ের আগে কার সাথে বিয়ে হচ্ছে জানতে চাওনি কেন? আপনি জানতে চাননি কেন? আমি তোমার মতো বেয়াদব নই যে বড়দের কথার বিরুদ্ধে যাব। তাহলে শুনুন, আমিও আপনার মতোই ভদ্র, তাই বড়দের বিরুদ্ধে যাইনি। আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। আমাকে অশুভ নাইটের শুভেচ্ছা জানানোর রিকোয়েস্ট করছি। নাইট আর কোনো দিন গুড হবে না আমার। বলেই রোশান স্যার আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। ওনার দিকে তাকিয়ে দেখি মারাত্মক সুদর্শন দেখাচ্ছে ওনাকে। উনি বিছানায় এসে শুয়ে পড়লেন, বললেন, আমি ক্লান্ত, লাইট অফ করে দাও। ঘুম পাচ্ছে, আমারও ঘুমাবো কোথায়? জায়গা না পেলে খাটের নিচে যেতে পারো, বারান্দা বাথরুম যে কোনো জায়গা যেতে পারো। আই হ্যাভ নো প্রবলেম। অচেনা জায়গায় ভয়ও লাগছে, কি করব বুঝতে পারছি না। রুমের মাঝে খাম্বার মতো দাঁড়িয়ে আছি। উনি কিছুক্ষণ পরে বললেন, বাংলা মুভি মুভি দেখো না তাই না? কেন? মানে ফ্লোরে ঘুমানোর প্ল্যান করছো? এটা কোনো শুটিং স্পট নয়, বিয়ে হয়েছে আমার সাথে তোমার, তাই চুপচাপ খাটে এসে শুয়ে পড়ো। তোমার রাইট আছে খাটে ঘুমানোর। আস্তে করে গিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম। উনি উল্টো দিকে ঘুরে শুয়ে আছেন। এরই মাঝে আবার সমস্যায় পড়লাম। এবার বোধ হয় মান ইজ্জত কিছুই থাকবে না যা হতে চলেছে। পেটের মাঝে কেমন ভুরভুর করছে। বুঝতে পারছি এটা কিসের লক্ষণ। চেপে রাখার মারাত্মক চেষ্টা করতেই ফুস শব্দ হলো, আর তাতেই পুরো ঘর দুর্গন্ধে ছড়িয়ে গেল। রোশান স্যার এর বুঝতে বাকি নেই কিসের শব্দ। এখানে শেষ নয়, আরও আছে। সব সীমা অতিক্রম করে বিকট শব্দে বায়ু দূষণ হয়ে গেল। মানে এমন লজ্জা আমার বাপের জন্মে পাইনি। ইচ্ছে হচ্ছে 70 গজ মাটির নিচে পুঁতে যাই আমি। ঘুরে তাকিয়ে দেখি রোশান স্যার কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। চোখে চোখ পড়তে সে কি লজ্জা। উনি বালিশ আর পাতলা কাঁথাটা নিয়ে নিয়ে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে রুমে রাখা লম্বা মেরুন কালারের ডিবানে গিয়ে শুয়ে পড়লেন। উনি উঠে যেতেই আমি জানালা খুলে বাইরে থুতু ফেলতে গেলেই সেই থুতু জানালার গ্রিলে লেগে গেল সম্পূর্ণটা। উনি আবারও ডিবান থেকে উঁকি মারলেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি। জানালায় লেগে থাকা থুতুর দিকে তাকিয়ে থেকে ভাবছি, সব কি আজ আমার সাথেই হওয়ার ছিল? এটাও কি আমার কপালের লিখন ছিল? মানুষের কপালে এসবও লেখা থাকে। যে লজ্জা আজ পেলাম জীবনের ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। এই জীবনে মনে হয় না আর রোশান স্যারের দিকে লজ্জায় মুখ তুলে তাকাতে পারবো। ইয়া মাবুদ, হয় আমাকে আকাশে তুলে নাও, নয় মাটি ভাগ করে দাও, নিচে চলে যাই। এই মুখ আর কাউকে দেখাতে চাই না। উনি আমাকে কি পরিমাণ লেম ভাবছেন তার হিসাব নেই। ওনার দিকে পাশ ফিরে তাকিয়ে দেখি চশমা চোখে দিয়েই ঘুমাচ্ছেন। খুলতে মনে নেই নাকি রাত কানা উনি? বাবা কিনা শেষে একজন রাত কানার সাথে বিয়ে দিয়ে দিল। ভালোভাবে ওনার দিকে তাকিয়ে আছি। উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন, কোনো সাড়া শব্দ নেই। আমি বেশ অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। গরমে আমার একটা সমস্যা আছে, সেটা হলো পায়ের তালু জ্বালা পোড়া। ভয়ানকভাবে পায়ের তালু জ্বলে পড়ে, যার জন্য চাইলেই পা এক জায়গায় স্থির রাখতে পারি না। আজও তাই হচ্ছে, পা জ্বলে পুড়ে যাচ্ছে। পা একবার খাটের এদিকে ফেলেছি তো আরেকবার ওদিকে ফেলছি।
যার জন্য খাটে কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছে। এটা জোরে জোরে পা এদিক সেদিক ফেলার জন্যই হচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ পায়ে কারো হাতের শীতল স্পর্শে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। আচমকা কেঁপে ওঠে মাথাটা একটু তুলে দেখি রোশন স্যার আমার দুপার ওনার দুহাত দিয়ে চেপে ধরেছেন। ডিম লাইটের গোলাপি রঙা আভায় ওনার মুখের অদল স্পষ্ট বোঝা যাচ্ছে। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনার মুখ। এই জন্যই কি মেয়েরা ওনাকে দেখে ফিট হয়? গায়ের রং হালকা চাপা হলেও ওনার সৌন্দর্যে বিন্দুমাত্র ঘাটতি ফেলতে পারেনি। খাটের সাথে ঘেঁষে ঝুঁকে তাকিয়ে আছেন আমার দিকে। দৃষ্টিতে কোনো খাদ নেই, একটুও এদিক সেদিক নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আস্তে করে ওনার আঙুল এসে পায়ের তালু স্পর্শ করলো। এমনিতে পায়ের তালুতে আমার প্রচণ্ড সুরসুরি। ওনার মোলায়েম হাতের স্পর্শ পেতেই আমি লাফিয়ে উঠলাম, যার জন্য খাটে এবার শব্দের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। খাটে শব্দের মাত্রা বেড়ে যেতেই রোশন স্যার চট জলদি ওনার বিশাল দেহ নিয়ে খাটের উপর এসে আমার উপর ঝুঁকে পড়ে ওনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন। ওনার এক হাত আমার বাম সাইডে রেখেছেন, যা কোমরে সুই সুই অবস্থা। প্রায় অন্য হাত দিয়ে মুখ চেপে ধরেছেন। সাথে সাথে আমার চোখ বড় বড় হয়ে গেল, চোখের মনিরায় ঘুরছে, হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে। জীবনে প্রথম কোনো পুরুষ এভাবে আমার এত কাছাকাছি আমার উপর ঝুঁকে রয়েছে। মুহূর্তের মাঝে আমার সন্দেহভাজন মনে এটাই একটাই প্রশ্ন উকি দিল, বাহ, বাই এনি চান্স উনি কি ফুলসজ্জা করতে চাইছেন আমার সাথে? বিবাহিত বান্ধবীদের বাসর রাতের গল্প শুনেছি, ইয়া মাবুদ, আমার সাথেও কি এখন আমার বর তাই করবে? ওনার সাথে ওইসব ছি ছি, আমি ভাবতেই পারছি না। বান্ধবীদের বাসর ঘরের রোমাঞ্চকর গল্প শুনে লজ্জায় মিহিয়ে গিয়েছি আর জিজ্ঞেস করেছি, তারপর কি হলো? আমার কাছে জিজ্ঞেস করলে কি বলবো? যে আমি বায়ু দূষণ করেছিলাম? দুনিয়ার উদ্ভট চিন্তা থেকে বের হয়ে বললাম, কি ব্যাপার, আপনি এভাবে ঝুঁকে এসেছেন কেন? কন্ট্রোল করতে পারছেন না তাই না? আর আমাকে অসভ্য মেয়ে বলেন? এখন নিজেই অসভ্যতা করতে চলে এসেছেন। উনি দাঁতে দাঁত চেপে বললেন, কন্ট্রোল করতে পারছি না মানে? কি কি মিন করছো তুমি? মনে হচ্ছে তাজা মাছটা উল্টে খেতে জানেন না। অসভ্যতা করবেন না একদম, একটু আমার সাথে। অসভ্যতা না করার পরেও তো তুমি আমার কাঁধে সেই অপবাদ দিচ্ছ, মানে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছ। এতটুকু চেষ্টা লেখাপড়ার পেছনে দিলে অন্তত 3-4টা সাবজেক্টে ফেল থাকতো না, আর ইমপ্রুভমেন্টও দেওয়া লাগতো না। আপনার কাছে দোষ চাপাচ্ছি মানে? শুনুন, একটু আমাকে ফেল করা নিয়ে অপমান করবেন না। ফার্স্ট ইয়ারে পরীক্ষা শুরু হলে আমার হঠাৎ ডায়রিয়া একদম পানির মতো মতো হচ্ছিল, সেই সাথে চিকুনগুনিয়া হয়েছিল। সিরিয়াসলি, দুনিয়ার যত সব অদ্ভুত জিনিস তোমার সাথেই হয়। যেভাবে খাটে শব্দ করছিলে তাতে পাশের রুম থেকে ওষা তরি উল্টাপাল্টা ভাবতে বাধ্য হবে। একটা রোগকে আপনি অদ্ভুত বলছেন? আশ্চর্য! কি উল্টাপাল্টা ভাববে? সবাই কি আপনার মতো? মেয়ে মানুষ একটু বেশি আশ্চর্য হয়, একেবারেই হুদাই। রিসেন্টরি আর ওশান ভাববে আমি শিওর কোনো অসভ্যতাই করছি। যেভাবে খাটে শব্দ করছো এই শহরের কারো জানতে বাদ থাকবে না আজ রোশান সিদ্দিকীর ফুলসজ্জার আর একটা সাউন্ডও যেন না হয়। তাহলে কি করব? পায়ের তালু জ্বলে জ্বলে তো। তুমি কি আসলেই স্টুপিড? এভাবে কেউ বেনারসি গায়ে দিয়ে ঘুমায়? তাতে যে গরম। কি করব আমি? কেউ আমাকে এই শাড়িটা খুলতে দেয়নি, আর আমিও শাড়ি চেঞ্জ করতে পারিনি। আপনি চলে এসেছিলেন। ওয়াশরুমও কি ছিল না? ছিল, বাট আমি শাড়িতে অভ্যস্ত নই। আমি বাসায় টি শার্ট পরি, না হলে 3 পিস পরি, বাট এখানে সেসব কিছুই নেই। খুব বেশি প্রবলেম হলে আমার একটা টি শার্ট পরে নাও। উঠে কুইক। উনিও উঠে গেলেন আর আমিও উঠলাম। উনি আলমারি থেকে ভাঁজ করা সাদা ধবধবে একটা টি শার্ট বের করে আনলেন, আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার প্যান্ট তো তোমার হবে না, তাহলে কি উপায়? জাস্ট এই টি শার্টটা পরবে, আমি পেটিকোটের উপর পরে নিব, অসুবিধা নেই। ওকে ফাইন, গো টু গো টু দ্য ওয়াশরুম। টি শার্টটা নিয়ে ওয়াশরুমে গেলাম। শাড়ির পেছনে লাগানো সেফটি পিনগুলো হাত বাড়িয়ে খোলার চেষ্টা করছি, অথচ পারছি না। চোখে দেখা না গেলে খোলা যায়। অনেক চেষ্টার পরে আবার বেরিয়ে এলাম। উনি ডিবানে কপালে হাত ভাঁজ করে রেখে শুয়ে আছেন। দরজা খোলার শব্দ শুনে উনি তাকালেন আমার দিকে, বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, চেঞ্জ করনি কেন? কোনো সমস্যা? সেফটি পিনগুলো খুলতে অসুবিধা হচ্ছে। উনি কিছু একটা ভাবলেন আর চট করে উঠে এলেন, আমার কাছে এসে বললেন, ঘোরো, আমি হেল্প করছি। নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমোতে দিলে না। আমি পেছন দিকে ঘুরে দাঁড়ালাম। উনি আস্তে করে সবগুলো সেফটি পিন খুলে দিলেন। এবার একটু ওনাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে দিব তাও জানা নেই। শাড়িটা চেঞ্জ করে মুখে
চোখে মুখে পানি পানি দিয়ে টি শার্টটা গায়ে দিলাম। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হলাম। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আমাকে। আমি তো এত সুন্দর নই দেখতে। আগে কখনো এত সুন্দর দেখায়নি আমাকে। আম্মু সবসময় একটা কথা বলতো, বিয়ে হলে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। আমার ক্ষেত্রেও কি তাই হয়েছে? এসব ভাবতে ভাবতে বেরিয়ে এলাম। শাড়ির আঁচল ওড়নার মতো বুকের উপর দিলাম। উনি খেয়াল করলেন শাড়ির আঁচল ওড়নার মতো জড়িয়েছি। আলমারি থেকে আরেকটা টাওয়াল এনে আমার হাতে দিয়ে বললেন, এটা এটা গায়ে দাও আর শাড়িটা রাখো, আর একটুও ডিস্টার্ব করবে না আমাকে। বন্ধুরা ঠিকই বলেছিল, বিয়ে করিসনি ভালো আছিস, বিয়ে করা মানেই জীবনটা শেষ। আমি আপনার কি শেষ করলাম? এক রাতেই যে অত্যাচারটা করলে, আল্লাহ মালুম বাকি রাতগুলো আমার কিভাবে যাবে। নিজেকেই বলতে ইচ্ছে করছে, রেস্ট ইন পিচ, রেস্ট ইন পিচ রোশান, সেম টু ইউ। উনি ভ্রু কুচকে তাকালেন আমার দিকে। আমি ওনার কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে বললাম, শুনুন, আমি আর খাটে ঘুমাবো না। তাহলে কোথায় ঘুমাবে? বাথরুমে? না, খাটে ঘুমালে শব্দ হলে আপনি বকবেন। তাহলে কোথায় ঘুমোতে যাচ্ছ? ফ্লোরে, কিন্তু ভয় করছে। কিসের ভয়? খাটের নিচ থেকে যদি ভূত আসে। স্ট্রেঞ্জ। বলেই উনি ফ্লোরে নিজের বালিশটা ফেলে শুয়ে পড়লেন অন্যদিকে ঘুরে। আমি এবার আছি আরো বড় চিন্তায়। এই রে, জীবনে তো এসব পেটিকুট পরে ঘুমানোর অভ্যাস নেই। তাছাড়া আমার ঘুমানোও ততটা সুবিধা না। প্লাজোটাই হাঁটুর উপরে উঠে যায়। আর এই পেটিকোটের কি হবে? মানিজ্য তার কিছুই থাকবে না আমার। উনি ঘুমিয়ে গেলে আমি উঠে পড়লাম। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আস্তে করে ওনার আলমারি খুললাম, ওনার কোনো থ্রি কোয়ার্টার আছে কি না দেখার জন্য, কিন্তু নেই। যা আছে সব বড় বড় প্যান্ট। এখন কি করব ভেবে ভেবে অস্থির সেই মুহূর্তে চোখ চোখে গেল আরেকটি গুপ্ত জিনিসে, সেটা হলো আন্ডারওয়্যার। লজ্জায় চোখ বন্ধ করলাম। এটা দেখলেই আমার লজ্জা করে যেন, তা জানি না। এটা দেখলে আমার লজ্জা করে কেন তা জানি না। এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে এটাই পরে নিতে হবে নিজের সেফটির জন্য। পেটিকুট দিয়ে বিশ্বাস নেই। নতুন মোড়কে একটা রাখা আছে, এখনো প্যাকেট খোলেনি। বাধ্য হয়ে সেটা পরে নিশ্চিন্তে শুয়ে পড়লাম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছি রোশন স্যার শামুক ভেঙে হাঁসের মতো খাচ্ছেন। দেখেই আমার প্রচণ্ড বমি পাচ্ছে। স্বপ্নের মাঝে খানিকটা থুতু ফেললাম। থুতু ফেলার সাথেই আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি রোশন স্যার অদ্ভুত এক দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার ওই চোখে চোখ রাখতেই সাহসী পাচ্ছি না। মানে স্বপ্নে ফেলা থুতু সবটা ওনার মুখে গিয়ে পড়েছে। এই মুহূর্তে মনে হচ্ছে অঘটনে নোবেল পাওয়ার যোগ্যতা রাখি আমি। উদীয়মান সূর্যের মোলায়েম আলো চোখের উপর পড়তেই ঘুম ভেঙে গেল আমার। চোখের উপর হাত দিয়ে পিটপিট করে তাকালাম। সূর্যের বেগুনি রশ্মির দিকে চোখ বোলালাম। আলোটা এ ঘরের পেছনে নারিকেল পাতার ফাঁক দিয়ে জানালা বেদ করে সোজা এসে আমার মুখের উপর পড়েছে। মুহূর্তের মাঝে বিরক্ত হলাম আমি। এই আলোটা চোখের উপর না পড়লে তো আর ঘুমটা ভাঙতো না। মুহূর্তের মাঝে মুখের আদলে তীব্র বিরক্তি নিয়ে উচ্চারণ করলাম, কোন ব্যাককেল সাত সকালে এইভাবে জানালা খুলে দিয়েছে? কথাটা বলতেই আবারও ভরকে গেলাম। চোখ উন্মুক্ত করে তাকিয়ে দেখি হ্যান্ডসাম রোশন স্যার তাকিয়ে আছেন। সাত সকালে এমনই হাই ভোল্টেজে ক্রাশ ট্রাশ না খেলেও তো পারতাম। পরনে সাদা টাওয়াল, গায়ে সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে। উনি বোধ হয় কিছু একটা খুঁজছেন। আলমারি তছনছ করে ফেলেছেন খুঁজতে খুঁজতে। আমাকে বেয়াক্কেল বলতে শুনে আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, এ বাড়িতে তুমি ছাড়া বেয়াক্কেল কেউ নেই। কাল রাতে থুতু ফেলতে গিয়ে জানালা খুলেছিলে মনে আছে? আপনি দিয়ে দেননি কেন? ভাগ্যিস দেয়নি, তাহলে কষ্ট করে তোমাকে ডাকা লাগতো এখন। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? উনি আমার কথার উত্তর না দিয়ে আবারও আলমারিতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। খুব মনোযোগ সহকারে খুঁজছেন। খুঁজে না পেয়ে আবার বিরক্তও হচ্ছেন। কি খুঁজছেন উনি? টাওয়াল পরা নিশ্চয়ই, প্যান্ট খুঁজছেন। কিন্তু প্যান্ট তো বিছানায় রেখেছেন, নিশ্চয়ই ওটা পরবেন। তাহলে কি খুঁজে চলেছেন? ও মাই গড, আন্ডারওয়্যার খুঁজছেন নিশ্চয়ই। কেন ভাই, অভাব নেই তো, আরও তো কতগুলো আছে। ওগুলা পরে নিলেই তো হয়। দেখি একটু খুঁচিয়ে নেই ওনাকে। স্যার কিছু খুঁজছেন আপনি? হু, কি খুঁজছেন? না কিছু না। বলুন না স্যার কি? কাইন্ডলি ডোন্ট কল মি স্যার। তাহলে কি বলে ডাকবো? তোমাকে কি আমি ডাকতে বলেছি? এবাড়ির অন্য কারো কানে গেলে দৃষ্টিকটু শোনাবে খুব। দেখুন, আমি সাবানা আর ববিতার মতো হ্যাগো ওগো করতে পারবো না। তাছাড়া আপনার বয়স অনেক বেশি। এত বয়স্ক লোককে তো তুমিও বলা যায় না। শিমুল স্যারের বয়স তাও কম আছে, ওনাকে কিন্তু বাচ্চা বাচ্চা লাগে। উনি এবার সম্পূর্ণ কুঁচকে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, শিমুল স্যারকে বাচ্চা বাচ্চা লাগে আর আমাকে বুইড়া লাগে? জি স্যার, মনের কথা বুঝে গিয়েছেন। শিমুল স্যার আমার 2 বছর সিনিয়র।
দেখে তো বোঝাই যায় না, শিমুল স্যার আর আমাকে প্রায় সমবয়সী লাগে, আর আপনাকে আমার ছোট কাকার বয়সী লাগে। ও আচ্ছা, তা তোমার ছোট কাকার বয়স কত? ছোট কাকা নেই তো, থাকলে আপনারই বয়সী হতো। নেই মানে? মানে আমার দাদি আর দাদা খুব সুন্দরভাবে ফ্যামিলি প্ল্যানিং করেছিল। আমার বাবার জন্মের পর তারা আর কোনো সন্তান নেয়নি। তবে শুনেছি আমার বাবার আগে দাদি 14 বছর প্রেগনেন্ট ছিল। 14 বছর প্রেগনেন্ট ছিল মানে? আল্লাহ, বোঝেননি? খুব সহজ হিসাব, আমার দাদির 14টা সন্তান মারা গিয়েছে এর আগে। তাহলে কি হলো, 14 বছর প্রেগনেন্ট ছিল। এটা হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের নমুনা। শিহরিত হলাম শুনে। মানে বাবার জন্মের পরে আর কি ফ্যামিলি প্ল্যানিং করেছিল? তাহলে আমি ছোট তাহলে আমি তোমার ছোট কাকার বয়সী কিভাবে হলাম? দেখুন, আপনাকে আমার বাবার বয়সী লাগছে না, তার চেয়ে আরও খানিকটা কম আপনার বয়স। তার মানে বাবার খানিকটা ছোট বয়সে কোনো ভাই থাকলে তার বয়সী হতেন। হাউ ইন্টারেস্টিং লজিক। তোমার আপুও কি বুড়ি? মোটেই না, আমার আপু আমার থেকে মাত্র 6 বছরের বড়। আমি তোমার আপুর ইয়ারমেট। মনে মনে হেসে দিয়ে মনে মনেই বললাম, আমি জানি, কিন্তু ইচ্ছা করেই বললাম, আপনাকে কলেজের সব থেকে কম বয়সী স্যার লাগে। বাবা, মানুষ বয়স নিয়ে এত সিরিয়াস হয়? এসব কথা রীতি টেনে আবারও বললাম, কি করছেন বললেন না? তোমাকে বলে অযথা কোনো লাভ নেই। আমাকে বলুন, আপনার চোখে হয়তো পড়ছে না, কিন্তু আমার চোখেও তো পড়তে পারে। তুমি কাল রাতে এসেছো এ বাড়িতে, কোথায় কি আছে কিছুই জানো না। জানি না, জেনে নেব। চেঞ্জ করে নিয়ে বাইরে যাও ইমিডিয়েটলি। সবাই নতুন বউয়ের মুখ দেখতে বেপরোয়া হয়ে আছে। ওয়াশরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে মাথার চুল ঠিক করে ঘরের বাইরে গেলাম। উঠানে রোশন স্যার আর আমার দাদু দুজনেই বসে খোশ গল্প করছে, সাথে রোশন স্যারের বাবাও আছেন, সাথে একটা পিচ্ছি, ওর নাম রোহান, ও ওশানেরই ছেলে। আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। এরই মাঝে তরি শাড়ির আঁচলে হাতে লাগা তেল হলুদ মুছতে মুছতে এগিয়ে এলো। আমাকে দেখে হেসে বলল, ঘুম ভাঙলো আপনার ভাবি? এই দাঁড়াও দাঁড়াও, আমাকে আপনি আপনি করছো কেন তুমি? আমাকে অত সম্মান টম্মান করা লাগবে না, বুঝলে? আর শোনো, যেহেতু তুমি আমার যা, তাই আমাদের একসাথেই থাকা লাগবে। একটা বিষয়ে ক্লিয়ার করে দেই তোমাকে, আমি কিন্তু একটু ছটফটে মেয়ে, 2 মিনিটে সবার সাথে মিশে যেতে পারি। এমনভাবে মিশি যেন বহুকাল আগে থেকে চেনা। আমার মনে কোনো হিংসা অহংকার নেই, বুঝলে? একদম ফ্রি মাইন্ড আমি, এবং খোলা মনের। আমার মনও খুব ভালো, বুঝলে? আমাকে আবার বাচাল ভেবো না। যারা সহজে মানুষের সাথে মিশে যেতে পারে তারা একটু বেশি কথা বলে। যারা বেশি কথা বলে তাদের মনও খুব সহজ সরল হয়। বাট কেউ যদি ভাব দেখায়, আমিও 3 গুণ ভাব দেখাই। বেশি ভাবওয়ালা মানুষ আমার পছন্দ নয়, যেমন তোমার ভাসুরজি। অতিরিক্ত ভাব, বুঝলে? আমার কথা শুনে তরি মুচকি হাসলো, হেসে বলল, আসলেই আপনার মন খুব ভালো ভাবি। আবার ভাবি, আর একবারও আপনি আপনি করবে না, বুঝলে? কেমন পরপর লাগে শুনতে। বড় যাকে আপনি বলতে হয়, না হলে খুব খারাপ শোনায়। এই চুপ যাও তো, আমাকে তুমি ডাকবে সারা, বুঝলে বেবি? বেবি? হ, ভালোবেসে ডাকলাম, বান্ধবীদের ডাকি। তরি আবারও মুচকি হাসলো। মেয়েটাকে হাসানোর চেষ্টা করছি আমি, দেখে মনে হয় অনেক চাপা আর্তনাদ লুকিয়ে আছে। কাল রাতে যা ঘটলো, কৌতূহলী মন তার জীবন বৃত্তান্ত জানতে চাইছে এখনই, কিন্তু একদিনেই কারো কাছে ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা যায় না। তাছাড়া ও বলবে না। তবে প্রমিস, আমি তরির জীবনের সব সমস্যার সমাধান করে দিব। তরি এবার বলল, গোসল করবে না? আমি খুব অগোছালো মেয়ে, নায়িকাদের মতো সকালে ভোরে উঠে গোসল করি না। আমি গোসল করি বিকাল 4টা 5টা, ওসবের ঠিক নেই। সে গোসল আর এ গোসল এক নয়। কোন গোসল? কাল রাতে প্রেম টেম হয়নি? হা হা, কাল রাতে যা হয়েছে তা শুনতে চেও না। একদিন দেখবে তোমার যা বাসর ঘরের দুর্দান্ত ঘটনার জন্য নোবেল পেয়েছে। কেন, কি হয়েছে? যাই হোক, ওসব গোসল টোসলের ব্যাপার কিছুই ঘটেনি, কোনোদিন ঘটার চান্সও নেই। আল্লাহ, কেন? উনি আমার টিচার হয়, সেটা বাসর ঘরে ঢুকে বুঝলাম। কি এত দারুণ মিরাক্কেল! বাট তোমার চুল ভেজা কেন? রাতে কি বর আদর টাদর করলো? মাপটাপ চাইলো? ওটাকে আদর বলে কিনা জানি না। তার যখন শারীরিক ক্ষুধা পায় সে কাছে আসে। আমার কেমন লাগছে জানতেও চায় না। কেন? পরে বলবো তোমাকে, এ বাড়িতে থাকো, বুঝে যাবে সব। সবাই নতুন বইয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই তোমাকে ডাকতে এলাম। ওদিকে আমার অনেক কাজ। 3 কেজি বাইন মাছ আর 2 কেজি ছোট মাছ এনেছি, কুটতে হবে। এত মাছ কে কুটবে? এসব আমাকেই করা লাগে। এরই মাঝে রোশন স্যার হনহন করে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় আমার গায়ে মৃদু বাতাস লাগলো। তরিকে বললাম, তরি 1 মিনিট, আমি আসছি।
যাবো আর আসবো। ঘরে গিয়ে ভাবলাম রোশন স্যার যখন বেরিয়ে গিয়েছে তাহলে ওনার ওই জিনিসটা এখন জানালা দিয়ে ফেলে দেই, না হলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে উনি বুঝতে পারলে। জানালা দিয়ে উকি মেরে দেখলাম বিশাল এক কুয়ো। এবার আরও নিশ্চিত হলাম। আন্ডারওয়্যারটাকে বললাম রেস্ট ইন পিচ ব্রো বলেই জানালা দিয়ে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ঘটল আরেক ভয়ানক ঘটনা। আমার হাতের বল কি সব পড়ে গেল? ছুঁড়ে মারলাম, বেশি দূরে গেল না। ওইটা গিয়ে রোশন স্যারের মুখে পড়ল। ওনাকে এখনই ঘরের পেছনে আসতে হলো। আমি বুঝলাম না আমার সাথে এটা হচ্ছে কি। রোশন স্যার আন্ডারওয়্যারটা হাতে নিয়ে উঁচু করে কি অদ্ভুত চাহনিতে তাকালেন আমার দিকে। এই ছিল একটি নির্জন প্রহর চায়ের 1 থেকে 4 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।